Hello everyone, Assalamu alaikum. I am Joy Akhtar, practitioner lawyer from Dhaka Judge Court. লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের লেকচার হলো লেকচার 3 দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর উপর। গত দুটো লেকচারে আমরা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সম্পর্কে কিছু প্রাইমারি ডিসকাশন এবং সেকশন 5 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট সেকশন নিয়ে আলোচনা করব। সেকশন 6, 7 এবং মোস্ট ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে সেকশন 8। তো আসুন শুরু করি। যদি কেউ আমাদের আগের দুইটা ভিডিও মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। ওকে, সেকশন 6 এ বলা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ অর্থাৎ নিরোধমূলক প্রতিকার। আমরা গত লেকচারে জেনেছিলাম সেকশন 5 এ বলা হয়েছে আদালত নিরোধমূলক প্রতিকারের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকারটা প্রদান করে থাকে। এখন এই নিরোধমূলক প্রতিকারটা কি? নিরোধমূলক প্রতিকার হচ্ছে কোনো ব্যক্তি আইনত যে কাজ করতে বাধ্য নয় তাকে সেই কাজ করা থেকে বিরত থাকার জন্য যে নির্দেশ প্রদান করা হয় সেটাই হচ্ছে নিরোধমূলক প্রতিকার। অর্থাৎ আপনার যে কাজটা করতে আপনি আইনত বাধ্য নয়, অর্থাৎ আইন বলে আপনি যে কাজ করার জন্য বাধ্য নন, যে কাজ করতে আপনার কোনো প্রয়োজন নাই, মানে অর্থাৎ আইন থেকে আপনি কোনো বাধ্যকতা পান নাই, সেই ক্ষেত্রে আদালত তা না করার জন্য আপনাকে বিরত থাকার জন্য ওই কাজ থেকে যে নিষেধাজ্ঞা প্রদান করবে এবং এই নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত আপনাকে যে প্রতিকারটা দিয়ে থাকে সেটাই হচ্ছে নিরোধমূলক প্রতিকার। এই নিরোধমূলক প্রতিকার সম্বন্ধে আমরা আরো ডিটেলসে আলোচনা করব সেকশন 52-তে। সেকশন 52-তে নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে নিরোধমূলক নিষেধাজ্ঞা এবং কোন কোন ক্ষেত্রগুলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে সেকশন 6 এ আমরা জানতে পারলাম প্রিভেন্টিভ রিলিফ অর্থ কি। এরপর আসতেছে সেকশন 7। সেকশন 7 এ বলা হয়েছে দণ্ডমূলক আইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা প্রযোজ্য নয়। অর্থাৎ যেই সকল আইনে দণ্ড প্রদানের কথা উল্লেখ করা হয়েছে বা দণ্ডমূলক আইন যেগুলো আছে সেই ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা প্রযোজ্য নয়। ওকে, এরপর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে পজেশন অফ ইমুভেবল প্রপার্টি। এই পজেশন অফ ইমুভেবল প্রপার্টি সম্পর্কে সেকশন 8 এবং সেকশন 9 এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আজকে সেকশন 8 নিয়ে আলোচনা করব। ওকে, সেকশন 8 এ বলা হচ্ছে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি। তার মানে হচ্ছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার বা সত্ত্বসহ দখল পুনরুদ্ধার। তাহলে সেকশন 8 এ কি? সেকশন 8 হচ্ছে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি অর্থাৎ স্থাবর সম্পত্তি সত্ত্বসহ দখল পুনরুদ্ধার নিয়ে এই সেকশন 8 এ আলোচনা করা হয়েছে। ওকে, তো এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি তার স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি তার দখল পুনরুদ্ধার করার জন্য সেকশন 8 এর আন্ডারে মামলা দায়ের করতে পারে বা আদালতে প্রতিকার চাইতে পারে। এখন সেকশন 8 এর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে আপনি যদি প্রতিকার চান বা আপনি যদি মামলা দায়ের করতে চান তাহলে আপনাকে অবশ্যই আদালতে প্রমাণ করতে হবে যে ওই সম্পত্তিতে আপনার সত্ত্ব ছিল। অর্থাৎ সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা যদি কেউ দায়ের করতে চায় তাহলে সেকশন 8 এর আন্ডারে সে আদালতে প্রতিকার প্রার্থনা করতে পারে। এখন এই সত্ত্বটা আপনার চুক্তি বলেও হতে পারে আবার উত্তরাধিকারী সূত্রেও হতে পারে। মোট কথা আপনাকে আদালতের কাছে প্রমাণ করতে হবে বেদখলকৃত সম্পত্তিতে আপনার সত্ত্ব ছিল এবং সেই সত্ত্বটা চুক্তি বলেও হতে পারে আবার উত্তরাধিকারী সূত্রেও হতে পারে এবং এই সত্ত্বের কারণে আপনি সেই সম্পত্তি দখল পাবার অধিকারী ব্যক্তি। অর্থাৎ সেকশন 8টা যদি আমরা একটু রিভিউ করি তাহলে দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি তার স্থাবর সম্পত্তি থেকে অর্থাৎ আপনি যদি আপনার স্থাবর সম্পত্তি থেকে বেদখল হন এবং ওই সম্পত্তিতে যদি আপনার সত্ত্ব থাকে তাহলে আপনি তার দখল পুনরুদ্ধার করার জন্য সেকশন 8 এর আন্ডারে আদালতে প্রার্থনা করতে পারেন। এখন সেকশন 8 এর আন্ডারে যদি আপনি প্রতিকার প্রার্থনা করেন তাহলে অবশ্যই আপনাকে আরেকটা সেকশন অ্যাড করতে হবে এবং সেটা হচ্ছে সেকশন 42। সেকশন 42 হচ্ছে ঘোষণামূলক ডিক্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি
আইনগত অধিকার থেকে বা পদ দখল থেকে কেউ অস্বীকার করে থাকে, অর্থাৎ তার সত্যটাকে যদি কেউ অস্বীকার করে থাকে, তাহলে সেই ব্যক্তি 42 ধারার অধীন ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে তা আদালতে প্রতিকার চাইতে পারে। এই ক্ষেত্রে 8 ধারার ক্ষেত্রে আপনি যেহেতু সত্যের জিনিসটা অস্বীকার করা হচ্ছে, অর্থাৎ আপনার যে সত্য আছে সম্পত্তিতে, সেই সত্যটা যেহেতু আপনার অস্বীকার করতেছে বিবাদী, সুতরাং আপনি এখানে দখল পুনরুদ্ধারের পাশাপাশি সত্যের জন্য আদালতে মামলা দায়ের করবেন, অর্থাৎ সত্য ঘোষণার জন্য আপনাকে আদালতে প্রতিকার চাইতে হবে। আর এই কারণে আপনাকে 8 ধারার সাথে অবশ্যই 42 ধারা ইনক্লুড করে তারপর আপনাকে প্রতিকার চাইতে হবে। অর্থাৎ বাদী যদি সত্য সহ দখল পুনরুদ্ধারের জন্য কোনো প্রতিকার চায় আদালতে, তাহলে তাকে অবশ্যই 8 এবং 42 ধারা একত্রিত করে তারপর প্রতিকার চাইতে হবে। এখন এই 8 ধারার অধীন যদি কেউ প্রতিকার চাইতে চায়, তাহলে তাকে কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে? এখানে টাইম লিমিটেশন হচ্ছে 12 বছর, অর্থাৎ বেদখল হবার তারিখ থেকে নিয়ে শুরু করে 12 বছরের মধ্যে আপনাকে 8 ধারার অধীন মামলা দায়ের করতে হবে, অর্থাৎ সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। এটা বলা হয়েছে লিমিটেশন অ্যাক্ট 1908 এর 142 আর্টিকেলে, অর্থাৎ তামাদি আইন 1908 এর 142 অনুচ্ছেদে এই টাইম লিমিটেশনটা বলা হয়েছে যে সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হলে, অর্থাৎ 8 ধারার অধীন যদি কোনো ব্যক্তি দখল পুনরুদ্ধারের মামলা করতে চায়, তবে তাকে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এবং এই যে মামলা দায়ের করতে হবে, এই মামলা দায়ের করার জন্য তাকে একটা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হবে। কি প্রদান করতে হবে? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এখানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি বলতে বোঝাচ্ছে মোকদ্দমার যে মূল্যমান, সেই মূল্যমানের উপর তাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিটা প্রদান করতে হবে। সাধারণত মূল্যমানের উপর 2% হারে কোর্ট ফি প্রদান করতে হয়। কয় পার্সেন্ট হারে? 2% হারে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হবে। অর্থাৎ 8 ধারার অধীন যদি কেউ মোকদ্দমা দায়ের করতে চায়, তাহলে তাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, অর্থাৎ মোকদ্দমার মূল্যমানের উপর 2% হারে কোর্ট ফি প্রদান করতে হবে, এবং এক্ষেত্রে সর্বোচ্চ কোর্ট ফি হতে পারে 40,000 টাকা পর্যন্ত। সুতরাং আপনি যদি দখল পুনরুদ্ধারের জন্য 8 ধারার অধীন মামলা দায়ের করতে চান সত্য সহ দখল পুনরুদ্ধারের জন্য, তাহলে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে সত্যটা প্রমাণ করতে হবে যে ওই সম্পত্তিতে আপনার সত্য ছিল, এবং সেটা চুক্তি বলে হোক বা উত্তরাধিকারের সূত্রে হোক আপনার সম্পত্তিতে সত্য ছিল, এবং আপনাকে 12 বছরের মধ্যে, অর্থাৎ বেদখল হবার তারিখ থেকে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, এবং আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করে তারপর আপনাকে 8 ও 42 ধারার অধীন প্রতিকার চাইতে হবে আদালতে। এখন এখানে একটা প্রশ্ন আসে, যদি কোনো ব্যক্তি সরকার দ্বারা বেদখল হয়, তখন কি সেক্ষেত্রে সে মামলা দায়ের করতে পারে বা কোনো প্রতিকার চাইতে পারে? হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে 8 এবং 42 ধারার সাথে একত্রে যুক্ত করে আপনাকে মামলা দায়ের করতে হবে, অর্থাৎ প্রতিকার চাইতে হবে। সাধারণত সরকার কখনো বেআইনিভাবে কাউকে বেদখল করে না। যদিও বা কারোর কাছে মনে হয় যে তাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে, তাহলে তাকে সরকারের এগেইনস্টে যদি মামলা দায়ের করতে হয়, তাহলে তাকে 8 এবং 42 ধারার অধীন মামলা দায়ের করতে হবে। এক্ষেত্রে সে সংবিধানের 102 অনুচ্ছেদে রিটও করতে পারে। ওকে, এরপর এই যে 8 এবং 8 ধারার অধীন যে ডিক্রি বা আদেশ প্রদান করতে হবে, সেই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। অর্থাৎ 8 ধারার ডিক্রি এবং আদেশের বিরুদ্ধে একজন ব্যক্তি, সংক্ষুব্ধ ব্যক্তি যে, সেই ব্যক্তি আপিল করতে পারে। তাহলে 8 ধারার অধীন কয়টি ক্ষেত্রে মামলা করা যাচ্ছে? 2টি ক্ষেত্রে। 2টি ক্ষেত্র কি কি? বেসড অন টাইটেল বাই ওনারশিপ অ্যান্ড বেসড অন পজেসরি টাইটেল, অর্থাৎ সত্য ঘোষণার দিক থেকে এবং দখলের পুনরুদ্ধারের জন্য 2টা ক্ষেত্রে আপনি 8 ধারার অধীন মামলা দায়ের করতে পারবেন। তাহলে 8 ধারাটা যদি আমরা ভালো মতো রিভিউ করি, তাহলে আমরা কি দেখতে পাই? দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি যে কিনা বেদখল হচ্ছে তার সম্পত্তি থেকে, এবং ওই সম্পত্তিতে তার সত্ত্ব আছে, অর্থাৎ সেটা চুক্তি বলে হোক বা উত্তরাধিকারী সূত্রে হোক, ওই সম্পত্তিতে আপনার সত্ত্ব রয়েছে। এখন যদি আপনাকে ওই সম্পত্তি থেকে বিবাদী বেদখল করে, তাহলে সেক্ষেত্রে আপনি সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবেন, এবং সেটা 8 ধারার অধীন। এখন 8 ধারার অধীন সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার মামলা করতে হলে আপনাকে ঘোষণামূলক মামলাও দায়ের করতে হবে। এই জন্য 8 এবং 42 ধারা একসাথে যুক্ত করে আপনাকে আদালতে প্রতিকার চাইতে হবে।
এবং এক্ষেত্রে আপনাকে মামলা দায়ের করতে হবে বেদখল হবার তারিখ থেকে 12 বছরের মধ্যে। আর অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিটা দিতে হবে মোকদ্দমার মূল্যমানের উপর 2% হারে, অর্থাৎ 8 ধারার অধীন মামলা দায়ের করতে হলে আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হবে। আর সরকারের এগেইনস্টে যদি কেউ মামলা দায়ের করতে চায় তাহলে তাকে 8 ও 42 ধারার অধীন মামলা দায়ের করতে হবে। ইচ্ছা করলে 102 অর্থাৎ সংবিধানের অনুচ্ছেদ 102 এর অধীন সে রিটও দায়ের করতে পারে। এবং এক্ষেত্রে 8 ধারার যে ডিক্রি বা আদেশ প্রদান করা হবে সেই আদেশ এবং ডিক্রির বিরুদ্ধে একজন সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের সেকশন 8। সেকশন 8 সম্বন্ধে আরো কিছু ডিপলি আলোচনা আছে, যেটা আমরা পরবর্তী সেশনে সেকশন 9 নিয়ে যখন আলোচনা করব তখন 8 এবং সেকশন 9 একসাথে পাশাপাশি আলোচনা করলে আপনাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আজকে সময় স্বল্পতার জন্য আমি শুধু সেকশন 8 এর যে বেসিক থিংসটুকু সেটাই আলোচনা করলাম। নেক্সট কোন সেশনে আমরা 8 এবং 9 ধারা একসাথে করে আলোচনা করব এবং কিছু কেস রেফারেন্স আলোচনা করব, তাহলে আপনাদের কাছে আশা করি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।